ওকে ভাইয়ারা, দেখতে দেখতে আমরা এখন আমাদের থার্ড চ্যাপ্টারে চলে এসেছি। আমাদের থার্ড চ্যাপ্টার হচ্ছে কি তোমার স্ট্রাকচার অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের গঠন সম্পর্কিত। এখানে প্রথমে তোমার কিছু গল্প বলা আছে যে আমাদের গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম কি বলেছিলেন, কিভাবে অ্যাটম আবিষ্কৃত হয়েছে, এই ধরনের কিছু কথাবার্তা আছে, এগুলো তুমি একটু রিডিং করে নিবা। আমরা চ্যাপ্টার একটু ভিতরে যে আমাদের বলা হচ্ছে কি মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে কি একটা সলিড জিনিস। ধরো তুমি কি নিলা, একটা লোহার টুকরা নিলা, ওইটাতে শুধু কি পাবা, শুধু লোহা পাবা। ওইটা যদি বিশুদ্ধ হয় শুধু লোহা পাবা, আর কোনো পদার্থের উপস্থিতি থাকবে না। সো হচ্ছে কি আমরা একটি মাত্র মৌলের উপস্থিতি যেখানে পাবো তাকে আমরা কি বলতেছি, মৌলিক পদার্থ বলতেছি। দেন হচ্ছে কি আমাদের যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে কি একাধিক পরমাণুর সংমিশ্রণে যৌগিক পদার্থ গঠিত হয়। ওকে, যেমন হচ্ছে কি আমরা পানির উদাহরণ ধরতে পারি। পানি হচ্ছে কি আমাদের H2O, এখানে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। সো আমাদের যৌগিক পদার্থ হচ্ছে কি একাধিক মৌলিক পদার্থ থাকবে। এখন আমরা পরবর্তীতে চলে যাই। আমাদের 3.2-তে দেওয়া আছে কি তোমার পরমাণু ও অণু। পরমাণু হচ্ছে কি তোমার মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক এবং অণু হচ্ছে তোমার যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক। এই যে আমরা মৌলিক পদার্থ পড়লাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে কি তোমার পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে কি তোমার অণু। দেন আমরা পরবর্তী টপিক্সে চলে যাই। আমাদের পরবর্তী টপিক্স হচ্ছে কি তোমার মৌলের প্রতীক, সিম্বল অফ এলিমেন্টস। আমাদের মৌলের প্রতীক, এই যে তোমরা টেসলা গাড়ির নাম শোনো নাই, টেসলা কোম্পানির টেসলার প্রতীক কি? টেসলার প্রতীক হচ্ছে কি একটা টি চিহ্ন। অর্থাৎ কোনো একটা জিনিসকে আমরা রিপ্রেজেন্ট করতে চাইলে আমাদের কি লাগবে, একটা সিম্বল অর্থাৎ একটা প্রতীক লাগবে। ঠিক তেমনইভাবে আমাদের হাইড্রোজেনের জন্য একটা প্রতীক লাগতেছে H, অক্সিজেনের ক্ষেত্রে O, নাইট্রোজেনের ক্ষেত্রে কি আমরা N প্রতীক দিয়ে প্রকাশ করতেছি। ওকে, আমাদের পরবর্তী টেবিলে দেওয়া আছে মৌলের নামকরণ ইংরেজি নাম থেকে, অর্থাৎ কার্বনের সি, ক্লোরিনের Cl এখানে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমাদের পরবর্তী টেবিলে দেওয়া আছে তোমার লেটিন নাম থেকে কিভাবে আমরা প্রতীক নিয়েছি এখানে। যেমন আমরা সোডিয়াম নর্মালি যখন আমরা সোডিয়াম কথাটা বলবো তখন হচ্ছে কি আমাদের এস কথাটা চলে আসতেছে। এখানে আমরা দেখতেছি প্রতীকটা হচ্ছে কি এন এ দ্বারা, অর্থাৎ এই নামটা আমাদের কি এসেছে, লেটিন নাম থেকে এন এ অক্ষরটা অর্থাৎ প্রতীকটা এসেছে। সো তোমার কাছে হচ্ছে কি এই চারটা একটু ভালো করে দেখাকে এমসিকিউতে দিয়ে দিতে পারে, চারটা মৌলের নাম দিবে, বলবে এখানে কোনটি লেটিন নাম থেকে এসেছে। সো এটা খুবই গুরুত্বের সাথে পড়ে ফেলবা। আমাদের পরবর্তী টেবিলে দেওয়া আছে কি সংকেত। সংকেত হচ্ছে কি এই যে আমরা কোনো একটা মৌলের প্রতীক এতক্ষণ পড়লাম, কিন্তু হচ্ছে কি কোনো যৌগকে যখন আমরা প্রকাশ করব তখন হচ্ছে কি আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করব। যেমন পানির H2O হচ্ছে কি একটা সংকেত, আর হাইড্রোজেনের H হচ্ছে কি একটা প্রতীক। সো আমরা প্রতীক এবং সংকেতের মাঝে পার্থক্য বুঝে ফেললাম। প্রতীকটা হচ্ছে কি একটা মৌলকে রিপ্রেজেন্ট করে, সংকেত হচ্ছে কি একটা যৌগকে রিপ্রেজেন্ট করে। মৌলের একক হচ্ছে কি তোমার পরমাণু, আর যৌগের একক হচ্ছে কি তোমার অণু। দেন আমরা চলে যাই পদার্থের গাঠনিক কণা। এখন হচ্ছে কি আমরা যে এতক্ষণ পড়লাম একটা মৌলিক পদার্থ, মৌলিক পদার্থের একক হচ্ছে কি পরমাণু। ওই পরমাণু কিন্তু সবচাইতে ক্ষুদ্রতম একক না, ওই পরমাণুকে ভাঙলে হচ্ছে কি আমরা আরো অনেক কিছু পাবো। অর্থাৎ এই পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা কণিকা পাবো। এখন আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কিছু ফিচার্স জানা লাগবে। এখানে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে, এই যে কথাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি আমরা এই চার্ট থেকে জানবো, এই টেবিলটা থেকে জানবো, আমাদের ভিতরে পড়া লাগবে না। এখানে আমাদের দেওয়া আছে ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের পি এবং নিউট্রনের এন, এবং হচ্ছে কি তার আধান, প্রকৃত ভর, চার্জ, এগুলো সব কিছু দেওয়া আছে। এখন হচ্ছে কি তোমার খুব সতর্কতার সাথে এই জিনিসটা মনে রাখা লাগবে, একটা হচ্ছে কি আপেক্ষিক আধান, একটা হচ্ছে কি তোমার শুধুমাত্র আধান। শুধুমাত্র আধান হচ্ছে কি যেটা আমরা পরিমাপ করে অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে কি তার প্রকৃত আধান। কিন্তু আপেক্ষিক আধান হচ্ছে কি অন্য একটা আধানের সাপেক্ষে থেকে তুলনা করে আমরা আপেক্ষিক আধান নাম দিয়েছি। সো আমাদের ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে কি -1, প্রোটনের ক্ষেত্রে হচ্ছে কি +1 আপেক্ষিক আদান, কিন্তু প্রকৃত আদান হচ্ছে কি তার -1.60 × 10⁻⁻19 কুলম্ব। সিমিলারলি আপেক্ষিক ভরের ক্ষেত্রেও এই কথাটা আমাদের প্রযোজ্য। দেন আমরা চলে যাব কি পারমাণবিক সংখ্যায়। পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কি তোমার একটা সংজ্ঞা আকারে আসবে। কিভাবে আসবে বলবে, পারমাণবিক সংখ্যা কি অথবা পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি, প্রকাশ করি। দেন আমাদের হচ্ছে ভর সংখ্যা অর্থাৎ মাস নাম্বার। মাস নাম্বারকে আমরা কি দ্বারা, এ দ্বারা প্রকাশ করি। মাস নাম্বার কাকে বলে, প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে আমাদের কি বলা হয়, ভর সংখ্যা বলা হয়। এখানে আমাদের একটা সোডিয়াম পরমাণু দেওয়া আছে, সোডিয়ামের নিচে যেটা আছে সেটা হচ্ছে কি তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তার ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ওকে, পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি পরমাণু মডেল। পরমাণু মডেল আমাদের বইয়ে কয়টা আছে, দুইটা আছে। একটা হচ্ছে কি তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল, একটা হচ্ছে তোমার নিলস বোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের তোমার কিছু সিদ্ধান্ত দেওয়া আছে। কি কি দেওয়া আছে, বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন, ওই পরীক্ষার মাধ্যমে তিনি আবিষ্কার করেছেন, কি আবিষ্কার করেছেন, নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় নিউক্লিয়াসকে আবিষ্কার করেছেন, তোমার উত্তর হবে বিজ্ঞানী রাদারফোর্ড।
বিজ্ঞানী রাদারফোর্ডের আরও কিছু ডিসিশন আমরা এখানে জেনে নিই। আমাদের বলা হচ্ছে কি পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য, অ্যান্ড হচ্ছে কি এই মডেলটাকে আমরা কি বলি সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল, আবার এটাকে নিউক্লিয়ার মডেলেও বলা হয়ে থাকে। দেন আমরা পরবর্তী টপিক্সে চলে যাই, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বিজ্ঞানী রাদারফোর্ড যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেখানে কিছু কি সীমাবদ্ধতা ছিল, এই সীমাবদ্ধতাগুলো এখানে দেওয়া আছে। কি বলা হচ্ছে, আকার এবং আকৃতি সম্পর্কিত, কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি, এবং হচ্ছে কি তিনি যে সৌরজগতের সাথে তুলনা দিচ্ছেন ওইটা আসলে অ্যাকচুয়ালি খাটে না। কারণ হচ্ছে কি সৌরজগতে আমাদের যে গ্রহ উপগ্রহ আছে তাদের মধ্যে কি চার্জ শূন্য, কিন্তু এখানে হচ্ছে কি আমাদের ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে কি পজিটিভ। সো একটা চার্জযুক্ত জিনিসের সাথে একটা চার্জহীন বস্তুর তুলনা কখনো কম্পেয়ার করা যায় না, অর্থাৎ সঠিক নয়। দেন আমাদের হচ্ছে কি ডি নাম্বারে দেওয়া আছে তোমার ম্যাক্সওয়েলের তথ্যানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। কারণ হচ্ছে কি ম্যাক্সওয়েল আমাদের বলেছিলেন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় কি হবে, ক্রমাগত শক্তি হারাতে থাকবে, এবং হচ্ছে কি একসময় ওই পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। সো এই তথ্য অনুযায়ী আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। দেন আমরা চলে যাবো আমাদের সেকেন্ড টপিক্সে, সেটা হচ্ছে কি আমাদের বোর পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলকে আরেকটু সংশোধিত করে আমাদের বিজ্ঞানী বোর সাহেব কি করছেন, তিনি নতুন একটা পরমাণু মডেল উপস্থাপন করছেন। ওইখানে হচ্ছে কি আমাদের বলা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, তাকে হচ্ছে কি আমরা প্রধান কক্ষপথ বলতেছি এবং এন দ্বারা প্রকাশ করতেছি। যখন তোমার এন এর মান 1 হবে তখন হচ্ছে কি এটাকে আমরা কে নাম দিতেছি, যখন n = 2 হবে তখন ওটাকে আমরা এল নাম দিতেছি। এভাবে কে এল এম এন পর্যন্ত আমরা 4টা কক্ষপথের নামকরণ করেছেন। তারপর হচ্ছে কি আমাদের দ্বিতীয় যে স্বীকারোক্তি আছে সেটা হচ্ছে কি আমাদের কৌণিক ভরবেগ mvr = হচ্ছে কি n/2π। এই জিনিসটা তোমার দেখা লাগবে। পরবর্তীতে হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক্স, এটা থেকে হচ্ছে কি আমাদের অনেক ম্যাথ চলে আসে। সেটা বলা হচ্ছে কি ইলেকট্রনগুলো যখন কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন সে নর্মালি কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু ওই ইলেকট্রনটা যদি উচ্চতর শক্তি স্তরে যেতে চায় তখন হচ্ছে কি তার শক্তির প্রয়োজন হয়, তখন সে শক্তি শোষণ করে, এবং হচ্ছে কি যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসবে তখন কি করে, সে শক্তি বিকিরণ করে। ওইটাকে আমরা লিখতে পারি hv = hc/λ আকারে প্রকাশ করতে পারি। দেন আমাদের বলা হচ্ছে কি ভুরের পরমাণু মডেলের সাফল্য। এখন হচ্ছে কি আমাদের বিজ্ঞানী ভোর সাহেব কি করছেন, কিছু সাফল্য অর্জন করছেন। কি অর্জন করছেন, তিনি হচ্ছে কি শক্তি স্তরের আকার দিতে পারছেন, সেটা হচ্ছে কি আমাদের বৃত্তাকার। দেন আমাদের বলা হচ্ছে কি এখানে শক্তি শোষণ বা বিকিরণ করলে পরমাণুর অবস্থার কি ধরনের পরিবর্তন ঘটবে সে সম্পর্কে আমাদের একটা আইডিয়া দেওয়া হয়েছে, এবং হচ্ছে কি পারমাণবিক বর্ণালীও ব্যাখ্যা করা হয়েছে এই বিজ্ঞানী বোরের পরমাণু মডেলে। দেন হচ্ছে কি তবু এত কিছুর পরেও হচ্ছে কি এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, এই সীমাবদ্ধতাগুলো আমরা কি করবো একটু রিডিং করে নিব। দেন আমাদের হচ্ছে কি পরমাণু শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস, ইলেকট্রনগুলো আমাদের কিভাবে বিন্যস্ত থাকে। এই যে যখন হচ্ছে কি আমাদের n = 1 তখন হচ্ছে কি আমরা কে, দেন এল, দেন এম, দেন এন নামে হচ্ছে কি আমরা আইডেন্টিফাই করছি। এখানে হচ্ছে কি প্রথম শক্তি স্তরে তোমার 2n² আকারে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আমাদের 8টি, তৃতীয়তে হচ্ছে আমাদের 18টি, এবং চতুর্থ শক্তি স্তরে হচ্ছে কি আমাদের 32টি ইলেকট্রন উপস্থিত থাকে। তার সুন্দর একটা চার্ট দেওয়া আছে, চার্টটা কি করবা তুমি একবার তা হচ্ছে কি একবার দেখে নিবা। ওকে, আমরা যদি আমাদের পরবর্তী টপিক্সে যাই, আমাদের পরবর্তী টপিক্সে কি বলা হচ্ছে, ওকে আমাদের এই অংশে হচ্ছে কি সুন্দর কিছু কথা বলা হয়েছে। কি বলা হচ্ছে তোমার এই অংশে হচ্ছে কি বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা এখানে দেখানো হয়েছে, অর্থাৎ কততম ইলেকট্রন তার কততম শক্তি স্তরে গিয়েছে তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কারণ স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তার 19 এবং 20তম ইলেকট্রন চতুর্থ কক্ষপথে যায়, কিন্তু 21তম ইলেকট্রন হচ্ছে কি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে। সো হচ্ছে কি আমাদের এই জিনিসটা একটু গুরুত্বের সাথে পড়া লাগবে। দেন হচ্ছে তোমার উপশক্তি স্তরের ধারণা, হচ্ছে কি আমাদের একটা শক্তি স্তর তো থাকেই, তার পাশাপাশি হচ্ছে কি আমাদের কিছু সাবশেল অর্থাৎ উপশক্তি স্তর থাকে। ওই উপশক্তি স্তরগুলোকে হচ্ছে কি আমরা এল নামে নামকরণ করে থাকি। এল এর মান যখন 0 হয় তখন হচ্ছে কি আমরা এস বলি, যখন 1 হয় তখন হচ্ছে কি আমরা পি বলি, যখন 2 হয় তখন আমরা ডি বলি, সিমিলারলি 3 হলে হচ্ছে কি আমরা এফ নামে প্রকাশ করি। এখন হচ্ছে কি তোমার যে উপশক্তি স্তর আছে তাদের মাঝে হচ্ছে কি শক্তির কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো হচ্ছে কি আমরা n+n এর মাধ্যমে বের করে থাকি। সো হচ্ছে কি তোমার এইখানে সেগুলোই দেখানো হয়েছে, এগুলো হচ্ছে কি তুমি একটু পড়ে নিবা। দেন তোমার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে কি তোমার পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি কি দেওয়া আছে, পাউলির বর্জন নীতি, আউফবাউ নীতি এবং হুন্ডসের নীতি। এখন হচ্ছে কি এই নীতিগুলো তুমি একটু পড়ে নিবা। এখানে হচ্ছে কি আমাদের আউফবাউ নীতিটা বলা হচ্ছে। আউফবাউ নীতি কি বলা হয়েছে, প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, দেন ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে, ইলেকট্রন প্রবেশ করবে। এই কথাগুলো এখানে বলা হয়েছে এবং হচ্ছে এগুলা পড়ে নিবা।
তারপর হচ্ছে তোমার উপশক্তি স্তরের শক্তির মানগুলো এখানে দেখানো হয়েছে। যদি তোমার বলা হয় কি এই যে তোমার 3D এবং 4P মাধ্যমে ব্যাপারটা বোঝানো হয়েছে। 3Dতে তোমার শক্তি হচ্ছে কি 3+2 অর্থাৎ 5 পরিমাণ, কিন্তু তোমার 4Pতেও কি সিমিলারলি সেম পরিমাণ শক্তি আছে। এখন তোমার ইলেকট্রনটা প্রথমে কোথায় যাবে? আমাদের এইখানে 3Dতে হচ্ছে কি n এর মান কম, সো হচ্ছে কি আমাদের ইলেকট্রনটা আগে 3Dতে প্রবেশ করবে। এই সিরিয়ালটা তুমি মুখস্থ করার ট্রাই করবা অন্তত তোমার 5S পর্যন্ত। কিন্তু যদি কখনো ভুলে যাও তখন হচ্ছে কি তোমার একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মাধ্যমে তুমি কি করবা আবার বের করে ফেলতে পারবা। ওকে, দেন হচ্ছে কি আমরা আমাদের পরবর্তী টপিক্সে চলে যাই। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। এখানে ব্যতিক্রম দেওয়া আছে কার ক্ষেত্রে? ক্রোমিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে এবং কপারের ক্ষেত্রেও একটা ব্যতিক্রম আছে। তুমি কি করবা তোমার বইয়ের কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রমটা পড়ে নিবা। যদি তুমি বইয়ে পাও তো পাইলাই, আর বইয়ে যদি না পাও তুমি কি করবা একটু গুগল করবা, গুগল করে বিষয়টা জেনে নিবা। এই যে তোমার ক্রোমিয়ামটা এখানে দেওয়া আছে, ক্রোমিয়ামের হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, তোমার ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 24, তার ইলেকট্রন বিন্যাসটা এখানে দেওয়া আছে। ওকে, তো আমাদের হচ্ছে কি নিজে করো, এখানে তোমার কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে। সো আমরা কি করবো আমাদের বই থেকেই বিষয়টা পড়ে নিব। তারপর আমাদের বলেছে কি আইসোটোপ। আইসোটোপের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, আইসোটোপের সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। তোমার বলা হচ্ছে কি কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকে আমরা কি বলি? আইসোটোপ বলি। এখন তোমার হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? তোমার হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে কি 7টা। 7টার ভিতরে 3টা হচ্ছে কি ন্যাচারাল, যাদেরকে হচ্ছে কি আমরা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং টিট্রিয়াম নামে চিনে থাকি। দেন আমরা চলে যাবো আমাদের পারমাণবিক ভরে। পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভরটা হচ্ছে কি তোমার অ্যাকচুয়াল ভর, অর্থাৎ আমরা পরিমাপ করে যে মানটা পাইছি সেটাকে আমরা কি বলি? পারমাণবিক ভর। কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কি আমাদের কার্বন 12 আইসোটোপের পরমাণুর সাথে যখন হচ্ছে কি আমরা এটা কম্পেয়ার করবো তখন এটাকে আমরা বলতেছি আপেক্ষিক পারমাণবিক ভর। কার্বন 12 আইসোটোপের ভর কত? 1.66 × 10⁻24 গ্রাম। হচ্ছে কি আমাদের যে অ্যাকচুয়াল ওজনটা পাবো তাকে হচ্ছে কি আমরা কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ দ্বারা আমরা কি করবো ভাগ করে দিব। দেন হচ্ছে কি আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের হয়ে যাবে। এই যে আমরা যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ধরি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কি আমাদের 27, কিন্তু অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর ছিল কত? 4.482 × 10⁻20 গ্রাম। এই সংখ্যাটাকে আমরা কি করছি আমাদের এই মানটুকু দ্বারা আমরা ভাগ করছি, দেন হচ্ছে কি আমরা 27 পাইছি। সো হচ্ছে কি আমাদের 27 হচ্ছে তোমার আপেক্ষিক পারমাণবিক ভর। দেন হচ্ছে কি বরাবরই বলে আসতেছি তোমার হচ্ছে কি ম্যাথগুলা বইয়ের উদাহরণ থেকে করে ফেলা লাগবে। বইয়ের যে উদাহরণ দেওয়া আছে সেই ম্যাথগুলা স্কিপ করা যাবে না। এই যে এখানে তোমার একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা হচ্ছে কি বলা হচ্ছে প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসোটোপ আছে, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। সো ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই যে তুমি খুব সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে, তুমি এটা আশা করি আগেও করে আসছো, এখন তুমি কি করবা এগুলো একটু দেখে নিবা। সিমিলারলি তোমার আরেকটা ম্যাথ দেওয়া আছে এবং আমি বলবো এই ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি তোমার এখানে কপারের 2টা আইসোটোপের কথা বলা হচ্ছে এবং তার পরিমাণ কিন্তু দেওয়া নাই, আমরা ধরে নিছি। আমরা কপার 63টা ধরে নিছি X%, কপার 65এরটা আমরা কি ধরে নিছি 100 - X%। তারপর হচ্ছে কি আমরা একটা ক্যালকুলেশন করছি এবং হচ্ছে কি আলটিমেটলি আমরা একটা পরিমাণ পেয়ে গেছি। দেন আমরা চলে যাব আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা। এই যে আমরা যে আপেক্ষিক ভর বের করছি, এই যে আমরা যে আমাদের যে পর্যায় সারণীতে দেওয়া আছে, পর্যায় সারণীতে আমরা কি করছি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম তাদের পারমাণবিক ভর কত 1, 2, 4 এভাবে পরিবর্তন হয়। এগুলো হচ্ছে কি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর করে আসছি এতদিন। ওই আপেক্ষিক পারমাণবিক ভরের মাধ্যমে আমরা এখন আপেক্ষিক আণবিক ভর বের করব। এই যে তোমার সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কি আমাদের 98। সিমিলারলি আমাদের পরবর্তী টপিকস তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার এটা কি করবা তুমি রিডিং করে নিবা। দেন হচ্ছে কি তোমার চিকিৎসা শাস্ত্রে তার ব্যবহার কি কি দেওয়া আছে, তোমার রোগ নির্ণয়, রোগ নিরাময়, তারপর হচ্ছে কি কৃষিক্ষেত্রে, এই সবগুলো ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো কি করবা অবশ্যই পড়ে নিবা। এই যে তোমার হচ্ছে কি টেকনিশিয়ামের কথা বলা হচ্ছে, এখানে তোমার কোবাল্টের কথা বলা হচ্ছে। এখানে আরেকটা জিনিস তুমি একটু জেনে রাখো, এখানে তুমি একটা জিনিস জেনে রাখো যে রক্তের লিউকোমিয়া, অর্থাৎ তোমার যদি কখনো ব্লাড ক্যান্সারের কথা তুমি শুনে থাকো, ব্লাড ক্যান্সারকে আমরা কি বলি লিউকেমিয়া বলে থাকি। ওই লিউকেমিয়া রোগের চিকিৎসা হচ্ছে কি আমরা ফসফেট 32 তেজস্ক্রিয় পরমাণু ইউজ করে থাকি। দেন হচ্ছে কি কৃষিক্ষেত্রে হচ্ছে কি আমরা তেজস্ক্রিয়তার মাধ্যমে নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ জানতে পারি এবং গাইগার মোলার কাউন্টারের মাধ্যমে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত করা যায়। সিমিলারলি ক্ষতিকর পোকামাকড়ের ক্ষেত্রে আমরা রিডিং করে নিব। দেন আমাদের টপিকসটা হচ্ছে কি বিদ্যুৎ উৎপাদন। আমাদের বিদ্যুৎ উৎপাদনে
তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এখানে দেওয়া আছে। এই যে আমাদের একটা ছবিটা আছে, এটা হচ্ছে কি আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা ছবি। সেখানে কি করা হচ্ছে, তোমার তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এই কথাগুলো এখানে বলা হয়েছে, এগুলো কি করবা তুমি রিডিং করে নিবা। দেন আমাদের অনুশীলনীর কিছু প্রশ্ন দেওয়া আছে, বারবার বলে আসছি, সেগুলো কি করবা তুমি নিজ দায়িত্বে বাসায় প্র্যাকটিস করে নিবা, পড়িয়ে নিবা। সৃজনশীলের ক্ষেত্রে আমাদের ক খ মিস দেওয়া যাবে না। ওকে, সো আমাদের কি থার্ড চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে গেল।